ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের ধারে অবস্থিত এক পবিত্র তীর্থস্থান সোমনাথ টেম্পল। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ভারতের ইতিহাস, আস্থা এবং পুনর্জাগরণের প্রতীক। সুপ্রভাত সকলকে, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছে। গুজরাট সিরিজের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি এখন আছি কিন্তু সোমনাথ, আর আজ আমি দর্শন করব সোমনাথ মন্দির। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল কিন্তু একদম আমার স্নান টান করে বেরিয়ে গেছি। এখন বাজে প্রায় 9:10টার মতন। সকালবেলা এখন যাব মন্দিরের সামনে। প্রথমে কিন্তু আমরা বাদবাকি কিছু স্পট দর্শন করলাম, ত্রিবেণী সঙ্গম, তারপর আরও অনেক কিছু জায়গা প্রথমে দর্শন করব। তারপরে কিন্তু আমরা দর্শন করব সোমনাথ মন্দির। অবশ্যই সোমনাথের পুরনো মন্দিরও দর্শন করব, নতুন মন্দিরে দর্শন করব, আর আপনার সাথে পুরোটাই কিন্তু শেয়ার করব। আমরা এখন আছি ত্রিবেণী সঙ্গম। এই ত্রিবেণী সঙ্গম হিরণ, কপিলা ও সরস্বতী, এই তিনটে নদীর শেষ সজ্জায় আরব সাগরে গিয়ে কিন্তু মিলিত হয়। খুব সুন্দর জায়গা লাগছে, সামনেই কিন্তু শ্মশান। ত্রিবেণী সঙ্গম হিন্দু ধর্মের মানুষের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসাবে পরিচিত। অনেক ভক্ত বিশ্বাস করেন যে এখানে স্নান করলে পাপ মোচন হয় এবং আত্মার পবিত্রতা লাভ করা যায়। বিশেষ করে বিভিন্ন ধর্মীয় উৎসব ও তীর্থযাত্রার সময় অসংখ্য মানুষ এখানে স্নান করতে ও পুজো দিতে আসেন। ত্রিবেণী সঙ্গম দর্শন করে আমরা চলে গেলাম গোলকধাম তীর্থ। গোলকধাম তীর্থ এটিকে দেহোৎসর্গ তীর্থ বলেও বলা হয়। এই মন্দিরের ভেতরে আরও অনেকগুলি মন্দির রয়েছে। সোমনাথ শুধুমাত্র বাবা মহাদেবের স্থান নয়, ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনের শেষ সময়টুকু এখানেই অতিবাহিত করেন। আমরা এখন চলে এসেছি সোমনাথ মন্দিরের সামনে। প্রথমে দর্শনটা আমরা পুরো মন্দির করব, আর সন্ধ্যাবেলা এসে কিন্তু আমরা নতুন মন্দিরটা দর্শন করব আর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখব। এই মন্দিরটা হচ্ছে পুরনো মন্দির, অহল্যাবাই মন্দির বা পুরনো সোমনাথ মন্দির। 1783 সালে পেশোয়া এবং ভোসলে বংশের রাজারা ও ইন্দোরের রানী অহল্যাবাই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তারপর থেকে এই মন্দিরকে অহল্যাবাই মন্দিরও বলা হয়। শোনা যায়, যখন সোমনাথের মূল মন্দিরে আক্রমণের আভাস পাওয়া যায়, তখন এই অহল্যাবাই সোমনাথের গর্ভগৃহ থেকে মূল সোমনাথের শিলাটি নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেন এবং তারপর থেকেই এই মন্দিরে পুজো শুরু হয়। পুরনো সোমনাথ মন্দির দর্শন করে আমরা চলে আসলাম কিন্তু নতুন সোমনাথ মন্দিরে। তো এইখানে কিন্তু ভেতরে এমনি আপনারা ঘুরতে পারবেন। যদি মন্দির দর্শন করতে হয় তাহলে কিন্তু ওইখানে কাউন্টার আছে, মানে ব্যাগপত্র, ফোন সব কিছু বা স্মার্ট ওয়াচ সব কিছু কিন্তু আপনাদের জমা দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। আমরা এখন মন্দিরে প্রবেশ করবো না, আমরা করবো হচ্ছে বিকালবেলা। আমরা চলে এসেছি কিন্তু একদম মন্দিরের সামনে। আচ্ছা, এরপরে কিন্তু আমরা আর প্রবেশ করতে পারবো না, তাই তো? এরপরে সব কিছু জমা দিয়ে তারপরে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। তো এখন আমরা বিচের পাড় থেকে একটুখানি ঘুরে আসি। আমরা এখন আছি একদম মন্দিরের বাঁদিকে। তো এইখান থেকে আপনি যদি একদম সমুদ্রের পাশ থেকে মন্দিরের সুন্দর ভিউ নিতে চান বা ফটো তুলতে চান, সেই কারণে কিন্তু আপনাকে সাইড থেকে একটা মন্দির শেষ, সেখান থেকে লেখা থাকবে ওশিয়ান ভিউ। সেখান থেকে এসে আপনাদের 5 টাকা করে পার পার্সন টিকিট কেটে তারপরে এর ভিতর থেকে আপনাদের কিন্তু ওই বিচের পাড়ে এন্ট্রি নিয়ে তারপরে যতক্ষণ ইচ্ছা আপনারা সময় কাটান, ফটো তুলুন। 12টি জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির। সত্যযুগে চন্দ্র সোনা দিয়ে মন্দির প্রতিষ্ঠা করেন। ত্রেতা যুগে রাবণ রূপ দিয়ে মন্দির প্রতিষ্ঠা করেন। আবার দাপর যুগে শ্রীকৃষ্ণ চন্দন কাঠ দিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। আবার কলিযুগে সোলাঙ্কি রাজা ভীমদেব প্রস্তর দিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। ইতিহাসের পাতায় এই মন্দির বহুবার ধ্বংস হয়েছে, কিন্তু প্রতিবারই আবার নতুন করে গড়ে উঠেছে। সেই কারণেই সোমনাথ মন্দির ভারতের অটুট বিশ্বাসের এক জীবন্ত প্রতীক। মন্দিরের কাছে কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ দুপুরের খাওয়া দাওয়া সেরে আমাদের আবারও বেরিয়ে পড়তে হবে বাকি জায়গাগুলো ঘুরতে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে গাড়ি আমাদের কিন্তু দাঁড়িয়ে আছে, চলুন যাই আস্তে আস্তে ভালকা তীর্থ। আমরা এখন এসেছি ভালকা তীর্থ। ভগবান শ্রীকৃষ্ণ এখানে একটি অশ্বত্থ গাছের নিচে ডান পায়ের উপর বা পা রেখে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় জরা নামের এক ব্যাধ শিকারে এসে
ভুলবশত একটি তীর নিক্ষেপ করেন এবং সেই তীর এসে লাগে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে। ভাল কথাটির অর্থ হলো তীর, এবং সেই থেকেই এই জায়গার নাম হয় ভালকা তীর্থ। তো আমরা এখন চলে আসলাম কিন্তু বাণগঙ্গা। যে সামনেই দেখা যায় সোমনাথ মন্দির। বাণগঙ্গা বা বাণেশ্বর পুরাণ অনুযায়ী একসময় ভগবান শ্রীকৃষ্ণ সোমনাথ অঞ্চলে এসেছিলেন। তখন সেখানে পানীয় জলের খুব অভাব ছিল। ভক্ত ও ঋষিদের কষ্ট থেকে শ্রীকৃষ্ণ তার ধনুক থেকে একটি তীর ছুঁড়ে মাটিতে আঘাত করেন। সেই তীর মাটিতে লাগার সঙ্গে সঙ্গে সেখান থেকে পবিত্র জল বের হয়ে আসে এবং একটি কুণ্ড বা জলাশয় তৈরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সেই স্থানের নাম হয় বাণগঙ্গা। বাণ মানে তীর, গঙ্গা মানে পবিত্র জলধারা। এই বাণগঙ্গার এখানে দুটো শিবলিঙ্গ রয়েছে। এখানে কিন্তু সবাই পুজো দিচ্ছে। এখানে যখন জোয়ার হয় তখন কিন্তু এই শিবলিঙ্গ দুটো জলের তলায় থাকে, আর যখন ভাটা হয় তখন কিন্তু এখান থেকে লোকে কিন্তু পুজো দিতে পারে। এখানে আমাদের এবার ঘোরা হয়ে গেল, এবার আমরা যাব হোটেলের দিকে। বাণগঙ্গা দর্শন করে আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়লাম সোমনাথ মন্দিরের সন্ধ্যা আরতি দেখতে। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, এরপরে যাবো হচ্ছে মন্দিরের ভেতর। তো মন্দিরের ভেতরে কিন্তু ফোন, ক্যামেরা, ব্যাগপত্র কিছুই নিয়ে যেতে পারবো না, সেগুলো সব আমাদের জমা রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরে আমরা সন্ধ্যা আরতি দেখবো, তারপর কিছুটা সময় কাটাবো, দেখি লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখি কিনা। তো চলুন আস্তে আস্তে এবার মন্দির দিকে প্রবেশ করি। আর জায়গাটা খুব সুন্দর লাগছে, শান্ত পরিবেশ, অসাধারণ কিন্তু ভিউ লাগছে। এখানে কিন্তু লাইট অ্যান্ড শোয়ের টিকিট পাওয়া যাচ্ছে, মানে টিকিট কাউন্টার 7:45 থেকে শো, 50 টাকা করে পার পার্সেন্ট টিকিট। তো আমরা এখন রাখবো হচ্ছে ব্যাগ, সেই ব্যাগ তারপরে ফোন, সেই জন্য কিন্তু এই সাইডের কাউন্টারটায় লাইন দিতে হবে। চলো যাই আস্তে আস্তে ব্যাগ, ফোন সব কিছু জমা দিই। এখানে আমরা ব্যাগ জমা দিয়ে দিলাম, ব্যাগের জন্য কিন্তু আলাদা কাউন্টার, আর মোবাইল আর ক্যামেরার জন্য কিন্তু আলাদা কাউন্টার। তো জলের বোতল নিয়ে যেতে পারবো, সেই কারণে জলটা বার করি। দর্শন হয়ে গেছে, খুব সুন্দর লাগলো। ভেতরে আমরা সন্ধ্যা আরতি দেখলাম। এখন চলছে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা 50 টাকা করে টিকিট। তো আমরা দেখলাম না, আমরা আবার পুরনো মন্দির দিকে যাব। তো এখান থেকে আমরা জুতো রেখেছিলাম, এবার আমাদের এক্সিট কিন্তু এই সাইড দিয়ে হয়েছে, আমাদের আবার ঘুরে উপরে উঠতে হবে, উঠে তারপরে জুতো নিয়ে তারপরে আমাদের বেরোতে হবে। চলে আসলাম আমাদের হোটেলে, হোটেল ওম, একদম কিন্তু রোডের পাড়ে, খুব সুন্দর হোটেল। তো এখন এসেছি আমি ছাদে, মানে এখানে আমাদের এখন রাতের ডিনার হবে, রান্না সবাই হচ্ছে, কারণ আজ তাড়াতাড়ি খেতে হবে, কালকে আমাদের ভোর বেরিয়ে যেতে হবে। কাল কখন বেরোবো দাদা? 7:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে দ্বারকার উদ্দেশ্যে, কারণ এখান থেকে প্রায় 240 কিলোমিটার মতন আমাদের কিন্তু যেতে হবে। তো এখানে আজকে রাতের আমাদের আইটেম হচ্ছে রুটি আর রুটি তরকা আর কি ভেন্ডি আলু ভাজা, সিমুই, বেশ খাবার। এই এখন সবে রান্না হবে, 1:30 বাজে। ডিনার কিন্তু আজকে আমরা প্রায় 9:30টার মধ্যে করে নেবো। যাই নিচে গিয়ে এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে কালকে বেরিয়ে পড়বো দ্বারকা ধামের উদ্দেশ্যে। রাতের খাওয়া দাওয়া সেরে সুন্দর ঘুম দিয়ে সকালে উঠে আমরা বেরিয়ে পড়লাম 4 ধামের আরেক ধাম দ্বারকা ধামের উদ্দেশ্যে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।